হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা পরিবেশ বিজ্ঞানের একদম শেষ যেটা সেট দেওয়া হয়েছে, সেট নাম্বার 19 রানী বিনোদ মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। যারা আগের সেটগুলোর আনসার দেখোনি 1 থেকে 18 পর্যন্ত যে মডেল পেপারগুলো আছে সেগুলো দেখার জন্য আমি প্রশ্নবিচিত্রার যেটা প্লেলিস্টে লিঙ্ক সেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নিও। এছাড়াও তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের সাজেশন দুটো পার্টে দেওয়া হয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমস্ত প্রশ্নের আনসার সহ সাজেশন। যারা দেখোনি তারাও কিন্তু অবশ্যই সাজেশনের ক্লাসগুলো দেখে নিও। দেখো, শেষ সেট ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম আমাদের একের দাগের এমসিকিউ, যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয় তখন ওই বস্তুটি তরলটির উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটাকে বলা হয় প্লবতা। দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোণ হয় 60 ডিগ্রি। আয়না দুটির মাঝখানে একটা বস্তু রাখলে মোট প্রতিবিম্ব কত হবে? প্রতিবিম্ব বের করার নিয়ম হচ্ছে যে 360 ডিগ্রি বাই মাঝে যে কোণ সেই কোণটা দিয়ে ভাগ করব, বিয়োগ চিহ্ন দিয়ে 1। এবার এটাকে 0 কেটে যায়, 36কে 6 দিয়ে ভাগ করলে 6 হয়, 6 6 36 বিয়োগ 1 মানে 5টি প্রতিবিম্ব তৈরি হবে। একটি কার্বন টেট্রাক্লোরাইড মানে CCl4, এখানে সমযোজী বন্ধন, কার্বনের চারদিকে 4টে ক্লোরিন থাকে, কেমন? চারদিকে 4টে ক্লোরিন, তাহলে এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা সমযোজী বন্ধন, এটা একটা, তাহলে 4টে সমযোজী বন্ধন থাকে। এরপরে নেক্সট আমরা পরের পাতায় চলে যাব। কোনটি উভধর্ম অক্সাইড? উভধর্মীয় অক্সাইড হচ্ছে ZNO, জিঙ্ক অক্সাইড। এছাড়া তোমরা জানো Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটাও কিন্তু উভধর্মীয় অক্সাইড। জিঙ্কের সঙ্গে দেখো কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় জিঙ্ক অক্সাইড এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, এখানে জারক বিজারক। দেখো, জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে মানে এটা জারণ হয়েছে, কেমন? তাহলে উপরে এটা জারণটা ঘটালো কে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে যা অন্যকে জারিত করে সেই জারক, তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে জারক পদার্থ, যেহেতু জিঙ্ক অক্সাইডে জারিত করেছে এবং নিজে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন মনোক্সাইডে বিজারিত হয়েছে। ওকে, আর বিজারক কারা? বিজারক মানে যা অন্যকে বিজারিত করে, যেমন জিঙ্ক কার্বন ডাইঅক্সাইডকে কার্বন মনোক্সাইডে বিজারিত করেছে, তাহলে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়, সেটা হচ্ছে বিজারক। তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক। শূন্যস্থান পূরণ করো। কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর একটি তরল কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, মানে প্লবতা, সেটা নির্ভর করে তরলের আয়তন এবং ঘনত্বের উপর। আয়তন বাড়লেও প্লবতা বাড়ে, ঘনত্ব বাড়লেও প্লবতা বাড়ে। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অসৎ। নাইট্রোজেন এবং কার্বনের যে দুটো মানে এখানে পরমাণু দিয়েছে, এখানে দেখো দুটোর পারমাণবিক সংখ্যা আলাদা, একটা 7 একটা 6, তাহলে পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা যদি একই হয়, দুটোরই 14, তাদের আমরা কি বলি? আইসোবার। নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া অ্যামোনিয়া তৈরির সময় লোহা চুরকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করি। কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, ওজোন, এই অণুগুলি ইনফ্রারেড রশ্মি শোষণ ও পুনর্বিকরণের ফলে বায়ুমণ্ডল কিছুটা তাপ আটকে পড়ে, একে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। সত্য মিথ্যার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বোঝায় জলে দ্রাব্য, গুলে যায়, কিন্তু ক্যালসিয়াম বাইকার্বনেট জলে অদ্রাব্য। উল্টো দিয়েছে, এটা জলে অদ্রাব্য এবং ক্যালসিয়াম বাইকার্বনেট সেটা জলে দ্রাব্য, তাহলে উল্টো দিয়েছে মানে মিথ্যা। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড অক্সিজেন শোষণ করে নীল বর্ণ ধারণ করে, এটা সত্য। যেসব আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয় তাদের জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী, এটা মিথ্যা। যেমন NaCl জলে দ্রবীভূত হয় এবং জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাহলে তড়িতের সুপরিবাহী হবে, কুপরিবাহী নয়, তাহলে এটা মিথ্যা। আলোর ক্ষেত্রে একটি মাধ্যমের চাইতে অন্য একটি মাধ্যম বেশি ঘন না লঘুতা ঠিক হয় ওই দুটি মাধ্যমের পরম প্রতিসংখ্যার মান দিয়ে, মাধ্যম দুটি ঘনত্বের মান দিয়ে কিন্তু নয়। এটা ঠিকই বলেছে, টেক্সটে হুবহু লাইনটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। কোন স্থানে তরলের চাপ সব দিক সমানভাবে কাজ করে, সেটা সত্য। স্তম্ভ হিরে চকচকে করে, এই যে সংকট কোণের মানটা কম তার জন্য। সেলুলোজ এটা বায়োডিগ্রেডেবল পলিমার। সেলুলোজ সোডিয়াম ক্যালসিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক, তার জন্য ঠান্ডা জল থেকেই মানে হাইড্রোজেনকে অপসারিত করতে পারে বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন যদি থাকে তাহলে যে কোনো পরমাণু নিস্তড়িত হয়। চাপটা হচ্ছে এই যে কোনো তরলের প্রবাহের অভিমুখ নির্ধারণ করে। এরপরে নেক্সট হচ্ছে 5-এর 1, একটি বাটিতে কিছু পরিমাণ জল নেওয়া হলো, এবার সামান্য সর্ষের তেল ওই বাটিতে ঢালা হলো, কি দেখতে পাবে? কোন তরলটির ঘনত্ব বেশি? একটি বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল ঢালা হলো। জল ভর্তি বাটিতে সর্ষের তেল ঢাললে দেখা যাবে সর্ষের তেল জলের উপরে ভেসে থাকলো, জলের নিচে গেল না, তাই না? আমরা যখন তেল ঢালি তখন কিন্তু সেই তেলটা জলের তলার মধ্যে চলে যায় না, সেটা কিন্তু ভাসে, কেমন? সেটা কিন্তু উপরে ভাসতে দেখা যায়। তাহলে জলের ঘনত্ব বেশি, সর্ষের তেলের ঘনত্ব কম।
যেটা ভাসে তার ঘনত্ব কম হয়, তাহলে জলের ওপরে সরষের তেল ভাসছে, তাহলে সরষের তেলের ঘনত্বটা কম। আর যেটা নিচে থাকে, জলটা নিচে আছে, তাহলে জলের ঘনত্ব বেশি। ওকে, তাহলে ঘনত্ব জায়গাটা শুধু দিয়েছে। এরপরে অনেক সময় কাঁচের ফাটলে আলো পড়লে সেই স্থান বিভিন্ন অবস্থান থেকে চকচকে দেখায় কেন? এটাও রায়মার্টিনে 114 পাতায় তোমরা পাবে। দেখো, এই যে কাঁচে যখন ফাটল থাকে তখন ওখানে বেশি উজ্জ্বল লাগে, তার কারণ ওই ফাটলের মধ্যে বাতাস আটকে পড়ে। এবার সংকটকোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই জিনিসগুলোকে কাজে লাগাও। এবার কি হচ্ছে, এখানে কাঁচটা ঘন মাধ্যম, আর যে বাতাসগুলো ওই কাঁচের ফাটলে আটকে গেছে সেগুলো হচ্ছে লৌহ মাধ্যম। এবার যখন কাঁচ থেকে বায়ুতে আলো যাবে, এই সময় যদি দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। এবং এই প্রতিফলনে বিভেদ তলের ভূমিকা কে পালন করে? প্রতিফলকের মতো হয় বলে, এই প্রতিফলনে বিভেদ তলের ভূমিকা প্রতিফলকের মতো হয় বলে ফাটল ধরা অংশটি চকচকে দেখায়। তাহলে মেনলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য ঘটনাটা ঘটে। এখানে যে অথবা দিয়ে প্রশ্নটা দিয়েছে, এখানে চিত্রে এ এবং এ সাপেক্ষে বির প্রতিসরাঙ্ক। তাহলে এখানে প্রতিসরাঙ্ক এ সাপেক্ষে বি মানে মিউ এ বি লিখব। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, মানে সাইন আই বাই সাইন আর। এবার এখানে আমাদের করতে হয় এ ই, এই যে উপরের অংশটা এ ই ইন্টু ও এ, নিচে একই রকমভাবে আমরা করব যে ও এ ইন্টু সিডি। ও এ কেটে যায়, তাহলে এ ই বাই ডিসি। এ এর মান কত? 2.5, সিডির মান হচ্ছে 1.6। এরকম সম্পর্ক বইয়ে দেওয়া আছে, দেখবে 2.5কে 1.6 দিয়ে ভাগ করবে, মোটামুটি 1.56। আরও কিছু আসবে সংখ্যা, আরও দুটো সংখ্যা আসবে, দরকার নেই, দশমিকের পর 2 ঘর লিখবো। তাহলে 1.56 প্রায়, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক, একক কিছু হয় না। ওকে, সংকেত অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4(3), আর কিউপ্রিক নাইট্রেট, কিউপ্রিক মানে কপারের যোজ্যতা 2 হবে, তাহলে CuNO3(2). পরের প্রশ্ন, অক্সিজেনকে একই সঙ্গে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয় কেন? এটা সংক্ষেপে লিখবে, এত বড় লেখার দরকার নেই। লিখবে অধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে আম্লিক অক্সাইড গঠন করে, এই আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। যেমন সালফার অক্সিজেনে দহন করলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এটি একটি আম্লিক অক্সাইড, এটি জলের সঙ্গে মিশে সালফিউরাস অ্যাসিড H2SO3 উৎপন্ন করে, চাইলে বিক্রিয়া দিতে পারো। তাহলে অ্যাসিড উৎপন্ন করলো। একইভাবে এখানে দেখো ধাতুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে ক্ষারকীয় অক্সাইড গঠন করে, এই ক্ষারকীয় অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। যেমন জ্বলন্ত সোডিয়ামের টুকরো অক্সিজেনের সাথে বিক্রিয়ায় সোডিয়াম মনোক্সাইড উৎপন্ন করে, যা জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। অর্থাৎ অক্সিজেন অ্যাসিড ও ক্ষার উভয় উৎপন্ন করে বলেই একে অ্যাসিড ও ক্ষার উৎপাদক বলা হয়। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এখানে অক্সিজেন কি শুধুই সুবিধে না সমস্যাও আছে? প্রধানত জীবদেহে অক্সিজেনের সুবিধা আছে, এটা আছে বলে, অক্সিজেন আছে বলে আমরা যখন শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন আমাদের কলাকোষে পৌঁছায়, নিয়ে খাদ্যটা জারিত হয়, খাদ্য থেকে সেই শক্তিটা আমরা পাই। কিন্তু শুধু যে সুবিধা তা কিন্তু না, অসুবিধাও আছে। অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় কোষে এমন কিছু জিনিস তৈরি হয় যারা অল্প পরিমাণে থাকলেও অনেক কোষের ক্ষতি করে, যেমন হাইড্রোজেন পারক্সাইড তৈরি হয়, সুপার অক্সাইড আয়ন তৈরি হয়, কোষের ডিএনএ অনেক ক্ষতি তৈরি করে। ওকে, তাহলে আমাদের শুধু এই প্রথম স্ট্যান্ডাটা লিখতে হবে, মানে কি করে বাঁচবে, কোষটাকে রক্ষা করবে সেটা নয়, শুধু উপরের পোর্শনটা লিখতে হবে, ক্ষতি সাধন করে পর্যন্ত। পরের প্রশ্ন, কয়লা এবং এলপিজির মধ্যে কোনটা ব্যবহার করা সুবিধাজনক? আমি লিখে দিয়েছি, কয়লার তাপন মূল্য এলপিজির চেয়ে কম, কয়লা দহনে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয় যা স্বাস্থ্য এবং পরিবেশের পক্ষে ক্ষতিকর। ওকে, তাই কয়লা এবং এলপিজির মধ্যে এলপিজি ব্যবহার করা বেশি সুবিধাজনক, এরকমভাবে লিখবে। পরের প্রশ্ন, জলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব উল্লেখ করো। দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে এক্ষেত্রে যে কোনো গ্যাসে আমরা সাধারণত যদি মানে তরলে দ্রাব্যতা দেখি, তরলে গ্যাসে গুলে যাওয়ার ঘটনা, সেটাই তো তরলে গ্যাসের দ্রাব্যতা। এবার উষ্ণতা বাড়ালে কিন্তু গ্যাসের দ্রাব্যতা সাধারণত কিন্তু কমে, কঠিনের কিন্তু না। কঠিনের দ্রাব্যতা উষ্ণতা বাড়ালে বেড়ে যায়, কিন্তু গ্যাসের দ্রাব্যতা, তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা, যেমন তরলের মধ্যে এখানে আমরা জলের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা দেখছি, যদি উষ্ণতা বাড়ায় তাহলে দ্রাব্যতা হ্রাস পায়, দ্রাব্যতা কমে যায়, মানে বেশি গুলবে না। আর উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়ে।
চাপের প্রভাব, চাপ যদি বাড়ানো হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা কিন্তু জলে বেড়ে যায়। যেমন চাপ দিয়ে সোডা ওয়াটারের মধ্যে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা হয়, ঢাকনা বা ছিপি খুললে তখন কার্বন ডাইঅক্সাইডটা কী হয়, বেরিয়ে আসে। তার কারণ হচ্ছে যে চাপে থাকে তখন দ্রাব্যতা বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। যে ঢাকনা খুলে চাপ কমে গেল, চাপ কমলে দ্রাব্যতা কী হবে, কমে যাবে, তখন আবার কার্বন ডাইঅক্সাইডটা ওই তরল থেকে মানে কোল্ড ড্রিঙ্কস থেকে বেরিয়ে আসে, নিয়ে বাইরে চলে আসে। যাই হোক, এই দুটো তোমরা লিখবে। নেক্সট কোয়েশ্চেন, এখানে আমরা এবার 6 দাগের প্রশ্নগুলো সলভ করবো। প্রথম প্রশ্ন, একটি জল ভর্তি বোতলের নিচের তলের ক্ষেত্রফল বলেছে এটা, জল ভর্তি বোতলের ভর বলেছে এটা, তাহলে চাপের পরিমাণ। জলের ওজন কত? জলের ওজন, আচ্ছা জলের ভর যেটা, এখানে প্রথমে আমি এটা লক্ষ্য করিনি, জলের ভর হচ্ছে 1.5 গ্রাম, সেটাকে কেজিতে করবে। কেজিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ, তাই তো, 1000 দিয়ে ভাগ বা 10⁻³ দিয়ে গুণ, 10⁻³ দিয়ে গুণ মানে 1000 দিয়ে ভাগ। এই 10-এর মানে 1-এর পরে 3টে শূন্য দিয়ে ভাগ, আমি যখন উপরে দুজন মাইনাস করে দিলাম, গুণ করলাম মানে মাইনাস করে লিখতে হবে, আর নিচে লিখলে 10⁻³ বা 1000 লিখতে হবে। যাই হোক, তাহলে গ্রাম থেকে কেজিতে করলাম। এবার জলের ওজন, জলের ওজন বের করার নিয়ম হচ্ছে, আচ্ছা আমি এটাকে কেটে আবার সুন্দর করে লিখে দিচ্ছি, 1.5 × 10⁻³ এটা হচ্ছে জলের ভর। ভর থেকে ওজন বার করতে গেলে 9.8 এটা গুণ করতে হয়, তাই না? কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে সেটা বের করার জন্য বস্তুর ভর এবং 9.8 মানে জি মানটা গুণ করতে হয়। তাহলে এটা ছিল 1.5 × 10⁻³ ছিল, 9.8 গুণ করলাম, তাহলে 1 নিউটন। এবার চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, তাহলে বল মানে এটা 1.5 × এটা ইন্টু এটা, তো 1.5 ইন্টু আমি পরে লিখেছি এখানে দেখো 10⁻³ এখানে আছে, ইন্টু 9.8, আর নিচে ক্ষেত্রফল হচ্ছে 60 × 10⁻⁴ মিটার স্কোয়ার, তাহলে সেটা লিখলাম। এবার এটা 10⁻⁴ উপরে গেলে 10⁻+4 হয়ে যাবে, কেমন, 10⁻+4, -4 উপরে গেলে +4, তাহলে 4 থেকে 3 বার, তাহলে শুধু 10 পড়ে থাকবে। এটা যদি কাটাকাটি করো তাহলে শুধু 10 পড়ে থাকবে। ওকে, এবার 10 তুমি এক কাজ করো, 9.8কে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 98। 98-এর সঙ্গে তুমি কী করবে, 1.5 গুণ করবে, 98-এর সঙ্গে 1.5 গুণ করবে, যা হবে তাকে 60 দিয়ে ভাগ করবে, তাহলে আনসার হয়ে যাবে। বা আমার মতো আমি যেভাবে করেছি সেভাবেও কিন্তু তোমরা করতে পারো। ওকে, এই লাইনটা তাহলে দরকার নেই, তুমি যেভাবে খুশি করবে। এখানে আনসার হবে 2.45, হিসাবটা করবে 2.45 পাস্কাল হবে আনসার। এরপর সমতল দর্পণ থেকে 60 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে, দর্পণকে বস্তু থেকে 25 সেন্টিমিটার দূরে সরানো হলো, প্রতিবিম্ব পূর্বের অবস্থান থেকে কত দূরে সরে যাবে? ধরো এখানে একটা বস্তু আছে, ধরো একটা মোমবাতি রয়েছে, ক্যান্ডেল রয়েছে, এই একটা দর্পণ, প্রতিবিম্ব এখানেই ছিল, যত দূরে বস্তুটা থাকবে, এটা যদি যতটা দূরে থাকবে এখানে ততটাই থাকবে, এটা 60 সেন্টিমিটার হলে এটাও 60 হবে। এবার দর্পণটিকে 25 সেন্টিমিটার আরও দূরে সরালাম, মানে আরও 25 যোগ হয়ে গেল, তাহলে 85-তে রাখলাম, আমি 85-তে রাখলাম, তাহলে এদিকেও 85 হবে তো। সেটা আমি এখানে দেখো লিখে করেছি, এই যে প্রথমে বস্তু এবং প্রতিবিম্বের মাঝের দূরত্ব, তাহলে দর্পণ ছিল আমার, এইদিকে বস্তু ছিল আমার 60 সেন্টিমিটার দূরে এবং প্রতিবিম্ব এদিকে আমার ছিল 60 সেন্টিমিটার দূরে, তাহলে 60 আর 60 যোগ করলাম 120, তাহলে মোট বস্তু থেকে বস্তুর প্রতিবিম্ব দূরত্ব বের করলাম। দর্পণ সরানোর পর বস্তু এবং প্রতিবিম্বের মাঝের দূরত্ব, দর্পণ এবার সরাচ্ছি, ধরো দর্পণটা আমি দূরে করে দিলাম, মানে 60-এর জায়গায় 80 করলাম, তাহলে যদি আমি এই 25 সেন্টিমিটার বেশি সরালাম তাহলে 85 হলো, তাহলে এখন আমার বস্তুটা আছে 85 সেন্টিমিটার দূরে। তাহলে এদিকে যেমন 25 বাড়লো, 60 থেকে 25 বেড়ে 85 হলো, এদিকেও 60 থেকে বেড়ে মানে আরও 25 বেড়ে 85 হবে, তাহলে এদিকেও 85, এদিকেও 85 নিয়ে এখন বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব হলো 85-এর 25 যোগ করবে, তাহলে 170 সেন্টিমিটার। তাহলে আগে বস্তু আর প্রতিবিম্বের মাঝের দূরত্ব ছিল 120, এখন বস্তু এবং প্রতিবিম্বের মাঝের দূরত্ব 170, তাহলে কত বেড়ে গেল, তাহলে 50 সেন্টিমিটার কিন্তু দূরে সরে যাবে। এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। ওকে, নেক্সট আমাদের এখানে প্রশ্ন বলছে, দেখো মরীচিকা কাকে বলে, কেমন, মরীচিকাটা দেখো রায়মার্টিনের 113 পাতাতে সংজ্ঞাটা তোমরা পাবে, যে কোনো বই থেকেই করতে পারো। পূর্ণ প্রতিফলন ঘটনার একটি দৃষ্টান্ত হলো, প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরীচিকা সৃষ্টি, এটি আলোর প্রতিসরণ এবং পূর্ণ প্রতিফলন ঘটনার ফলে সৃষ্টি হওয়া আলোকীয় দৃষ্টিভ্রম। এরপরে এখানে প্রশ্ন হচ্ছে যে গ্রাফাইট
এবং হীরের ধর্মের তুলনা। তাহলে তুলনা বা কম্পারিজন করব আমরা, কেমন? তাহলে হীরে এবং গ্রাফাইট, হীরের কাঠিন্য গ্রাফাইটের থেকে অনেক বেশি, গ্রাফাইট নরম এবং পিচ্ছিল। হীরের ঘনত্ব লিখতে পারো, নাও লিখতে পারো। হীরে তাপে সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে, দুটোই সুপরিবাহী। হীরের মধ্য দিয়ে এক্স রশ্মি যেতে পারে আর গ্রাফাইটের মধ্যে দিয়ে পারে না। আর হীরে কাগজে দাগ কাটতে পারে, গ্রাফাইট কাগজে কালো দাগ কাটতে পারে। হীরে পারে না, কিন্তু গ্রাফাইট কালো দাগ কাটতে পারে। পেন্সিলের শীর্ষে গ্রাফাইট থাকে, এরকমভাবে দুটো লিখবে। আর পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড তৈরির সময় জলের ওপর সংগ্রহ করা হয় না, কেন? কেমন? কার্বন ডাইঅক্সাইডকে আমরা যখন সংগ্রহ করি, ওকে, তখন জলের ওপরে তাকে সংগ্রহ করা হয় না, কেন? এই যে তার কারণ হচ্ছে জলে কার্বন ডাইঅক্সাইড দ্রাব্য, তাই না? পরীক্ষাগারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলের উপর সংগ্রহ করলে সে কার্বন ডাইঅক্সাইডটা জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন করবে। এই যে CO2 প্লাস H2 তৈরি করছে H2CO3, তার জন্য জলের উপর সংগ্রহ করা হয় না। ওকে, নেক্সট লাইফ সায়েন্সের পার্টটা দেখে নেব। লাইফ সায়েন্সের পার্ট, একে দেখে প্রশ্ন। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে রাইবোজোম। আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি বাড়িতে থাকে, সেটা হচ্ছে পুয়েবলা। জাফরান ফুলের অংশ। পোষকের মৃত্যু ঘটে পরজীবিতায়, পোষকের ক্ষতি হয় এবং পরজীবী প্রাণী শুধু উপকার হয়। কোন গ্রন্থি ক্ষুদ্রান্ত এবং প্লীহার মাঝে অবস্থিত? সেটা হচ্ছে অগ্নাশয়। বাষ্পমোচন বৃদ্ধির উদ্দেশ্যে ক্যাকটাস গাছগুলোতে কোষ প্রাচীরের অভ্যন্তরে মিউসিলেজ থাকে বাষ্পমোচন কমানোর জন্য, বাষ্পমোচন কমানো বা হ্রাস বা প্রতিরোধ করার জন্য, তাহলে এটা ভুল। বায়োলুমিনেসেন্ট জীবদের দেখা 2000 মিটার নয়, 200 থেকে 100 মিটার, 1000 মিটার, তাহলে এটাও ভুল। 10 থেকে 19 এটা ঠিক দেওয়া হয়েছে। বয়ঃসন্ধি, ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াস অর্বিলাকার বা প্যাঁচানো ডিএনএ অনুপস্থিত। প্রকৃত নিউক্লিয়াস এবং ডিএনএ উভয়ই কিন্তু থাকে। দেখো এখানে বলেছে এই যে প্রকৃত নিউক্লিয়াসটা থাকে না, কিন্তু প্যাঁচানো ডিএনএ সর্পিলাকার ডিএনএ কিন্তু থাকে। ওকে, তার মানে এটা ভুল হবে, এখানে দুটোই থাকে না বলেছে, তাহলে ভুল। আর অ্যান্টিবায়োটিক, এটা 193 পাতা তোমাকে দেখাচ্ছি, 193। দেখো অ্যান্টিবায়োটিকের এখানে বলে দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঠেকানো যায়, ভাইরাস বা ছত্রাক ঘটিত কোনো রোগে এরা কাজ করে না। তাহলে শুধু ব্যাকটেরিয়াকে দমন করতে পারবে অ্যান্টিবায়োটিক, কিন্তু ভাইরাস বা ছত্রাককে নয়। এখানে বলেছে সবগুলোই রুখতে পারে, তাই জন্য এটা ভুল। শূন্যস্থান পূরণ, দেখো এখানে নিয়মিত ধূমপায়ীদের ক্ষেত্রে ফুসফুসের সমস্যা হয়। ক্লস্ট্রিডিয়াম একটা স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ। এস্কিমো শব্দের অর্থ যারা কাঁচা মাংস খায়। পুদিনা জীবাণুনাশক। ল্যাটিন ভাষায় সেলুলিক কথার অর্থ হচ্ছে ঘর বা কুঠুরি। মাইটোকন্ড্রিয়া, চলে যাবো মাইটোকন্ড্রিয়া, শক্তি উৎপাদন। ইস্ট্রোজেন, এটা একটা হরমোন, ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়। গঙ্গার শুশুক, এটা ইকোলোকেশন করতে পারে, ইকোলোকেশনে সক্ষম। না বলা, এটা না বলে সেক্ষেত্রে সম্পর্কের অবনতি বা খারাপ সম্পর্ক। অবজেক্টিভ লেন্স, অকুলার লেন্স দুটোই থাকে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, আর সরলে শুধু একটা থাকে। লবণাক্ততা, এটার ক্ষেত্রে কী হচ্ছে, কুমিরের সংখ্যা হ্রাস। এরপরে আমরা 5-এর দাগে প্রশ্নগুলো দেখব। প্রথম প্রশ্ন, মিষ্টি জলে বসবাসকারী উদ্ভিদের পত্রবৃন্তে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা কেন থাকে? এগুলো দেওয়া হয়েছে 182 পাতাতে। দেখো এই যে প্যারেনকাইমা কেন থাকে, এই পয়েন্টটা, তার কারণ এটাতে বাতাস থাকে, সহজে ভেসে থাকতে পারে। হ্যাঁ, এই 3 লাইন দেওয়া হয়েছে, লিখবে। এরপরে ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন কেন থাকে? এটা দেখো, খুব শুকনো ঠান্ডা পরিবেশে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। অ্যান্টিফ্রিজ তাহলে জমতে দেবে না, কোষীয় তরলটাকে জমে বরফ হতে দেবে না, তাহলে তারা বেঁচে থাকবে, তাই না? এছাড়া তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে, আচ্ছা শুধু এইটুকু লিখলেই হবে, এখান থেকে এতটা। নেক্সট, কীভাবে হরমোন রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে? টেক্সটে লিখলে তোমাকে বানিয়ে লিখতে হবে, তাই জন্য আমি এটা রাইমার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি। ওকে, রাসায়নিক বার্তাবাহক হিসাবে কীভাবে কাজ করে? রাসায়নিক বার্তাবাহক বা রাসায়নিক দূত। হরমোন সজীব কোষ থেকে খরিত প্রোটিন ধর্মী, গ্লাইকোপ্রোটিন ধর্মী, অ্যামিনো ধর্মী বা স্টেরয়েড ধর্মী রাসায়নিক পদার্থ। মানে হরমোন প্রোটিনও ধর্ম হতে পারে, অ্যামিনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মীয় কিছু হরমোন আছে। কেমন? হরমোন উৎসস্থল থেকে দূরে গিয়ে বা স্থানীয়ভাবে রাসায়নিক বার্তা বহনের দ্বারা বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করে। ওকে, এই জন্য হরমোনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ মানে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। তাবাসির এবং এর গুরুত্ব দেখো, এগুলো খুব ইম্পর্টেন্ট। তাবাসিরটা কেমন?
থার্ড টার্মের জন্য কোন কোন প্রশ্নগুলো করে যাবে সেগুলোর জন্য আমি সাজেশান দিয়েছি। আরও একবার বললাম, সাজেশানের ক্লাসটা অবশ্যই দেখে নিও। দুটো ক্লাস দেওয়া হয়েছে, নতুন 7টা চ্যাপ্টার আছে, নতুন 7টা চ্যাপ্টারের সাজেশান দুটো ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে, উত্তর সহ 1 নম্বর প্রশ্নেরও আনসার দেওয়া হয়েছে। ওকে, এই যে ব্যাম্বুসা অরান্ডিনাসিয়া নামক বাঁশের পরমতে সিলিকন ডাইঅক্সাইড এবং সিলিসিক সমৃদ্ধ তাবাসিড নামক একটা গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়, যেটা কিনা হাঁপানি, সর্দি, কাশি, নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয়। টিকা লিখতে হবে। প্রথমে বলেছে স্কুইড কেমন, আর 2 নম্বর দিয়েছে বন সংরক্ষণ। 2 নম্বরের জন্য তোমরা লিখবে যে স্কুইড একটি সামুদ্রিক প্রাণী, এর বাহুর সংখ্যা হলো 10টি, মাথার কাছে থাকে 8টি ছোট আর 2টো বড় লম্বা মাংসল প্রত্যঙ্গ, এটা লিখলে। তারপর লিখবে প্রতিটি বাহুতে থাকে একাধিক শোষক যন্ত্র, এদের দেহ লম্বাটে টর্পেডোর মতো, আর লেজের দিকে রয়েছে পাখনা, শোষক যন্ত্রের সাহায্যে স্কুইড শিকার ধরে। ওকে, দৈত্যাকার স্কুইড বাস করে আটলান্টিক সমুদ্রের গভীরে। এরা সাধারণত 50 থেকে 60 ফুট লম্বা হয়, এদের বাহুর দৈর্ঘ্য 30 ফুট। এদের মধ্যে আছে অনেকটা বর্ষার ফলার মতো দেখতে, ক্যালসিয়াম ঘটিত একটা শক্ত জিনিস। এতটা অবধি লিখবে। আর বন সংরক্ষণ যেটা, সে সম্পর্কে টিকা আমরা দেখব এখানে। বন সংরক্ষণ, তাই না? এখানে বন সংরক্ষণ মানে বন সংরক্ষণ লিখবে যে পরিবেশকে অবক্ষয়ের হাত থেকে বা দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বন সংরক্ষণ করা প্রয়োজন। বন সংরক্ষণের বিভিন্ন উপায় আছে, উপায়গুলো লিখবে এরকমভাবে যে বনাঞ্চলে গাছ কাটা বন্ধ করা, গাছ পোতা ও নতুন বনাঞ্চল তৈরি করা, বনে আগুন লাগার সম্ভাবনা কমানো, বনাঞ্চলে পশু চারণ নিয়ন্ত্রণ করা, বনের গাছে কোনো রোগের আক্রমণ ঘটলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি। এরপরে 6-1 অণুজীবদের 3টি বৈশিষ্ট্য 185 পাতায় দেওয়া হয়েছে। প্রথম বৈশিষ্ট্য, এখান থেকে পৃথিবী থেকে শুরু করে খাদ্যনালী অবধি লিখবে, লাস্টের লাইনটা লিখবে না। 2 নম্বর, অধিকাংশ থেকে শুরু করে বেঁচে থাকতে পারে। 3 নম্বর, এটা লিখতে পারো, এদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, 3টে বলেছে, যে কোনো 3টে লিখবে। আর রান্নায় আদার ব্যবহার, এগুলো তো সহজ একদম। রান্নার ক্ষেত্রে কী কী কাজ ব্যবহার করা হয়? বিভিন্ন রান্নায় পেঁয়াজ রসুনের সঙ্গে আদা ব্যবহার করা হয়। এছাড়া কোনো পাউরুটি তৈরিতে আর বেকারি শিল্পীতে আদার ব্যবহার আছে। সস তৈরিতেও আদা ব্যবহার করা হয়। তাহলে এইটা রান্নার কাজে ব্যবহার শব্দটা, এটা লিখবে। আর নিমের ভেষজ গুণ কেমন, 283 পাতায় নিমের ভেষজ গুণ দিয়েছে। এই যে বহুমূত্র রোগের ক্ষেত্রে এটা লিখবে। কানের ব্যথায়, দাঁত এবং দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করে, এটা লিখবে। নিম গাছের মূল বা কাণ্ডের বাকল আর পাতা থেকে তেতো স্বাদের ওষুধ তৈরি হয়, যেটা ম্যালেরিয়া সারাতে কাজে লাগে। তাছাড়া নানা রকম চর্মরোগ সারাতে এটি ব্যবহৃত হয়। নিম গাছের পাতা আর মূলের অ্যান্টিবায়োটিক অর্থাৎ জীবাণুনাশক ক্ষমতা স্বীকৃত বা জীবাণুনাশক ক্ষমতা আছে। ওকে, এরকমভাবে 3 নম্বর দিয়েছে, তো তাহলে 4টে লেখাটা বেশি ভালো হবে। ওকে, তাহলে প্রশ্নবিচিত্রা থেকে সমস্ত সেট কমপ্লিট হয়ে গেল। আরও একবার বলি, যাদের কোনো সেট মিস হয়ে গেছে তাদের জন্য আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রশ্নবিচিত্রা প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নিও এবং সাজেশনের ক্লাসগুলো দেখে নিও। যদি খুঁজে না পাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে ভিডিওর লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। ওকে, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।